বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের যে জনসংখ্যা অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে ভূগোল আসলে মানুষ এবং পৃথিবীর সম্পর্ককে স্থান এবং কালের ভিত্তিতে আলোচনা করে, কালের সাপেক্ষে আলোচনা করে। তাই ভূগোলের জনসংখ্যা নিয়ে আলোচনা করাটি কিন্তু আসলে খুব বেশি প্রয়োজন এবং সেখানে কিন্তু ভূগোলের একটি স্বতন্ত্র শাখায় আমরা মানব যে ভূগোল রয়েছে সেই মানব ভূগোল থেকে একটা স্বতন্ত্র শাখায় আমরা বের হতে দেখি, যেটির নাম হচ্ছে জনসংখ্যা ভূগোল, ইংরেজিতে যেটিকে আমরা পপুলেশন জিওগ্রাফি বলে থাকি। ঠিক আছে, তো দেখো জনসংখ্যা যেহেতু ভূগোলের আলোচনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই জনসংখ্যা সম্পর্কে আমাদের জানাটা দরকার। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বিশ্বের যে জনসংখ্যা পরিবর্তনের ধারা সে সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে সেই সুদূর প্রাচীনকাল থেকে বর্তমানে জনসংখ্যাটি বাড়ছে এবং 2030 সালে গিয়ে সেটি 8 বিলিয়নেরও অধিক হয়ে 8 বিলিয়নেরও কিন্তু উপরে চলে যাবে আমাদের জনসংখ্যাটি। সেটি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, টেবিলের মাধ্যমে দেখিয়েছিলাম, তোমাদেরকে বার ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম, তাই না? তো বন্ধুরা, আমরা সেই জনসংখ্যার পরিবর্তনের ধারা যখন দেখিয়েছি তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই জনসংখ্যা পরিবর্তনের ধারাটিকে 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাথমিক পর্যায়, যেটি সেই সুদূর প্রাচীনকাল থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত এটির ব্যাপ্তিকাল। পরবর্তীতে মাধ্যমিক পর্যায়, যেটি হচ্ছে 1650 থেকে 1950 সাল পর্যন্ত বা 1650 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটিকে আমরা বলছি হচ্ছে মাধ্যমিক পর্যায়, তাই না? তো এই 300 বছরকে, এবং তার পরবর্তীতে আমরা সাম্প্রতিক পর্যায়, যেটিকে আমরা 1950 থেকে 2021 সাল পর্যন্ত আমরা অন্তর্ভুক্ত করেছি সাম্প্রতিক পর্যায়ের। এবং যখন তোমাদের সাথে সাম্প্রতিক পর্যায়ে নিয়ে আলোচনা করছিলাম জনসংখ্যা পরিবর্তনের ধারার, তখন তোমাদেরকে বলেছিলাম যে এই সাম্প্রতিক পর্যায়ে জনসংখ্যা পরিবর্তনের যে ধারা, তো সেটি আমরা উন্নয়নশীল বিশ্বে এবং উন্নত বিশ্বে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের দেখতে পাই। অর্থাৎ উন্নত দেশগুলোতে এবং উন্নয়নশীল দেশগুলোতে আমরা জনসংখ্যা পরিবর্তনের সাম্প্রতিক ধারাটি কিন্তু একটা ভিন্ন চিত্র দেখতে পাই। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উন্নত অঞ্চল বা উন্নত দেশসমূহ এবং উন্নয়নশীল অঞ্চল বা উন্নয়নশীল দেশসমূহ, এগুলোতে আসলে আমরা কী রকমের জনসংখ্যা বৃদ্ধির বা জনসংখ্যা পরিবর্তনের, বৃদ্ধি না, জনসংখ্যা পরিবর্তনের ধারাটি আমরা দেখতে পাই। সেই ধারাটি সম্পর্কে আজকে পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা জেনে নিই যে উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহ কীরকম আমরা জনসংখ্যা পরিবর্তনের ধারা দেখতে পাই। তো প্রথমেই এটিতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিসের সাথে পরিচিত করিয়ে দেওয়া দরকার, সেটি হচ্ছে জনসংখ্যা কাঠামো। তোমরা যখন উচ্চতর শ্রেণীতে যাবে তোমরা এই জনসংখ্যা কাঠামো নিয়ে আরও অনেক বেশি পড়াশোনা করবে এবং তোমাদেরকে বলেছিলাম আগেই যে যদি তুমি আসলে একজন পপুলেশন জিওগ্রাফার হও বা একজন জনসংখ্যা ভূগোলবিদ হও, সেক্ষেত্রে তোমার জনসংখ্যা নিয়ে অনেক কাজ করার জায়গা রয়েছে, অনেক জায়গায় তুমি সেখানে যেতে পারবে, অনেক ধরনের প্ল্যানিংয়ে তোমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো সেই সব ক্ষেত্রে জনসংখ্যা কাঠামোগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো জনসংখ্যা কাঠামো কি সে সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদেরকে এই ক্লাসে দিয়ে দিব আমি। পরবর্তীতে উচ্চতর শ্রেণী থেকে তোমরা আরও বিস্তারিত ধারণা পাবে। তো যেহেতু এই ক্লাসে তোমাদের বর্তমান শ্রেণীতে আসলে এই বেসিক ধারণাটুকুই দরকার, সেই বেসিক ধারণাটুকুই তোমাদেরকে দেব। তো দেখো বন্ধুরা, আমরা নারী পুরুষকে বয়স ভিত্তিকভাবে বিন্যাস করলে, তারপর যদি এরকম গ্রাফে দেই, তাহলে দেখো গ্রাফে দিলে একটা পিরামিড সদৃশ, দেখো একটা পিরামিডের মতো কিন্তু একটা আকৃতি হচ্ছে, দেখছো একটা পিরামিডের মতো কিন্তু একটা আকৃতি হচ্ছে। তো এই যে নকশা, সেটিকে আমরা জনসংখ্যা কাঠামো বা পপুলেশন স্ট্রাকচার হিসেবে অভিহিত করছি। ঠিক আছে, তো এটা দেখো উলম্ব যে অক্ষ, অর্থাৎ এই যে উলম্ব অক্ষটি রয়েছে, সেই উলম্ব অক্ষে দেখো বয়স রয়েছে, দেখতে পাচ্ছ, যেখানে বয়স 0 থেকে 4 থেকে শুরু করে 80 অধিক পর্যন্ত, 80+ পর্যন্ত এই যে বয়স। আর যে ভার্টিক্যাল যে অক্ষটি রয়েছে, অর্থাৎ হরাইজন্টাল বা অনুভূমিক যে অক্ষটি রয়েছে, দুঃখিত, ভার্টিক্যাল না, ভার্টিক্যাল হচ্ছে উলম্ব অক্ষ আর অনুভূমিক হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে, তো এই হরাইজন্টাল যে অক্ষটি রয়েছে সেই অক্ষটির বামে হচ্ছে পুরুষ এবং ডানে হচ্ছে নারীর সংখ্যা বা শতকরা হার। ঠিক আছে, সংখ্যা বা শতকরা হার, এখানে সংখ্যা হিসেবে দেওয়া আছে, শতকরা হার হিসেবেও দেওয়া থাকতে পারে। এইভাবে যখন তুমি একটা স্তম্ভে স্থাপন করবে, তখন যখন এরকম একটা পিরামিড আকৃতি ধারণ করে এই যে নকশাটি, তখন সেটিকে আমরা কি বলে থাকি বলতো? সেটিকে আমরা বলে থাকি জনসংখ্যা কাঠামো। এবং উন্নয়নশীল দেশসমূহে এরূপ জনসংখ্যা কাঠামোকে আমরা জনসংখ্যা পিরামিড বা পপুলেশন পিরামিড হিসেবে অভিহিত করে থাকি। আমরা বিভিন্ন ধরনের পপুলেশন পিরামিড দেখতে পারি, কিন্তু আমরা উন্নয়নশীল এবং উন্নত বিশ্বে আমরা যদি পপুলেশন পিরামিডটি
দেখি তাহলে আমরা বুঝে যাব সেখানে জনসংখ্যা পরিবর্তনের ধারাগুলো আসলে কি কি এবং কেনই আসলে তাদের উন্নয়নটি ঘটছে সেটি সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাব। তো দেখো, আবারও বলছি যে আমরা নারী পুরুষের বয়স ভিত্তিক যে একটা বিন্যাস সেটাকে গ্রাফে প্রকাশ করে বামে হচ্ছে পুরুষের এবং ডানে হচ্ছে নারী জনসংখ্যার শতকরা হার অথবা সংখ্যায়, এখানে সংখ্যায় দেওয়া আছে কত সংখ্যা, কত মিলিয়নে আর কি এখানে দেওয়া আছে, সেভাবে যদি প্রকাশ করি এটা মিলিয়ন হতে পারে, ঠিক আছে, মিলিয়নে আমরা দিয়ে রাখছি আর কি, বিলিয়নেও আমরা দিয়ে রাখতে পারি। এটা আসলে তুমি কোন দেশের হিসাবে করছো, বিশ্বের হিসাবে করছো, সেটি হিসাবে আসলে পরিবর্তন হতে পারে। তুমি পার্সেন্টেজ আকারেও দিতে পারো। এইভাবে দিয়ে যখন তুমি প্রকাশ করবে এবং সেটি একটা পিরামিড আকৃতি, দেখো এরকম ত্রিভুজ আকৃতি পিরামিড আকৃতি ধারণ করবে, তখন সেটিকে আমরা জনসংখ্যার কাঠামো বা পপুলেশন স্ট্রাকচার হিসাবে বলছি। এবং উন্নয়নশীল দেশে এরূপ কাঠামোকে আমরা কি বলছি বলো তো? উন্নয়নশীল দেশে এরূপ কাঠামোকে আমরা বলছি হচ্ছে পপুলেশন পিরামিড। তাহলে বন্ধুরা, পপুলেশন পিরামিড সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। এটি ধারণা সম্পর্কে পরিষ্কার রাখা খুবই দরকার। একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে যেমন 0 থেকে 4, ঠিক আছে, এই 0 থেকে 4 বলতে বোঝায় যে একটা দেশে, নির্দিষ্ট দেশে বা একটা অঞ্চলে 0 থেকে 4 বছরে কত সংখ্যক মানুষ আছে। এই পিরামিড দিয়ে তুমি খুব সহজেই বুঝতে পারছো যে 0 থেকে 4 বছর বয়স্ক যে ছেলে শিশুর সংখ্যা, সেটির সংখ্যা প্রায় হচ্ছে 7 মিলিয়নের কাছাকাছি, ঠিক আছে, আর মেয়ে শিশু সংখ্যা হচ্ছে 6.5 মিলিয়নের একটু বেশি। তাহলে দেখো, তুমি এই পিরামিড থেকে কিন্তু বলতে পারছো যে পুরুষের সংখ্যা, পুরুষ বা ছেলে শিশুর সংখ্যা মেয়ে শিশুর সংখ্যা থেকে কিন্তু বেশি 0 থেকে 4 বছর বয়সে, এগুলো কিন্তু তুমি বলতে পারছো। আবার দেখো, তুমি যখন 80+ চলে যাচ্ছ, তখন আমি একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে সম্ভবত। দেখো, তুমি যখন 80+ চলে যাচ্ছ, দেখো এই যে তখন যখন 80+ চলে যাচ্ছ, পুরুষের সংখ্যাটা দেখো একটু, এই যে এটার যে প্রশস্ততা তার থেকে নারীর প্রশস্ততা কিন্তু একটু বেশি। অর্থাৎ ওই উক্ত অঞ্চলে 80+ বয়সী বা 80 বছরের অধিক বয়সী নারীর সংখ্যাই কিন্তু বেশি পুরুষের চেয়ে। এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি, এই মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি যে সেখানে পুরুষের গড় আয়ুটি কম, নারীর গড় আয়ু বেশি, এরকম অনেক কিছু আমরা এই এক পপুলেশন পিরামিড দিয়েই আমরা বলে দিতে পারি। সেখানে ভবিষ্যতে আসলে কতটুকু উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে, বর্তমানে কতটুকু উন্নয়ন হচ্ছে, এই সব কিছু ধারণা আমরা এই পপুলেশন পিরামিডটা দেখে বলতে পারি। তো এটা চমৎকার একটা সৃষ্টি, চমৎকার একটা ব্যাপার হচ্ছে পপুলেশন পিরামিড, যার সাহায্যে তুমি আসলে অনেক ধরনের কাজ করতে পারবে। তুমি আসলে কিভাবে সেটি প্রকাশ করবে সেটির উপরে নির্ভর করে, ঠিক আছে। তো দেখো, একটা ব্যাপার যে আমি যদি একটু তুলনামূলক বিশ্লেষণে যাই, যে একদম ছোট সময়ে 0 থেকে 4 বছর বয়স্ক শিশুর ক্ষেত্রে ছেলে শিশুর সংখ্যাটি বেশি, মেয়ে শিশুর সংখ্যা কম। কিন্তু যতই বয়স বাড়ছে, এবং দেখো যতই বয়সটি বাড়ছে, একেবারে শেষের দিকে গিয়ে কিন্তু নারীর সংখ্যাটি কিন্তু বেড়ে যায় এবং পুরুষের সংখ্যাটি কিন্তু কমে যায়। তো এর মাধ্যমে কিন্তু আমরা কি বলতে পারি যে বলতো, যে তার মানে পুরুষদের গড় আয়ুটি নারীর তুলনায় কম। তাহলে দেখ, একটা ছোট্ট এই একটা পিরামিড দিয়ে, একটা পপুলেশন পিরামিড দিয়ে আমি কত কিছু তথ্য তোমাদেরকে কিন্তু বলে দিতে পারছি, তাই না? তো এটি চমৎকার একটা জিনিস আমাদের এই জনসংখ্যা কাঠামো বা পপুলেশন স্ট্রাকচারটি। তো বন্ধুরা, আমরা উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের যে জনসংখ্যার কাঠামো সেটি একটু দেখার চেষ্টা করব। প্রথমত দেখো, আমাদের উন্নয়নশীল দেশের যে উন্নত দেশের যে কাঠামো এবং উন্নয়নশীল দেশের যে কাঠামোটি সেটা একটু দেখো। উন্নয়নশীল দেশের কাঠামোটি কিন্তু একটু বেশি প্রশস্ত, অপরদিকে উন্নত দেশের কাঠামো কিন্তু অত বেশি অত বেশি চওড়া না। এখন আমি এক এক করে তোমাদেরকে কি কি পার্থক্য আমরা দেখি দুটো অঞ্চলে, এই দুটো পিরামিড দিয়ে, সেটি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত এখানে দেখো, বিশ্বের ক্ষেত্রে পুরো হচ্ছে একটা বড় স্কেলেটে নেওয়া হয়েছে, এই জন্য মিলিয়নে আমরা ধরছি, এবং এখানে 0 থেকে 100, 200, 300 এরকম ভাবে যাচ্ছে। এবং এইটা একটা পপুলেশন পিরামিড, এই যে এটা হচ্ছে উন্নয়নশীল দেশের জন্য, এবং এইটা হচ্ছে উন্নত দেশের জন্য, যার বামে পুরুষ এবং ডানে মহিলার সংখ্যাটি বোঝায়, আর এই যে উলম্ব অক্ষে বয়সটি বোঝায়, এটি তো আমরা বুঝলামই। আর যে আমাদের যে অনুভূমিক অক্ষ সেটি দিয়ে বোঝায় জনসংখ্যা। এখন আমরা একটু যদি ক্লিয়ার হই, তাহলে এখন আমরা জনসংখ্যা কাঠামোটি বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে উন্নত দেশে আসি, আমি আগে একটু সবগুলো মুছে দিই, হ্যাঁ। তারপর দেখো, প্রথমে উন্নত দেশে আসি। উন্নত দেশগুলোতে, যেহেতু এগুলো উন্নত দেশ, সেই সব দেশগুলোতে শিক্ষার হার আসলে অনেক বেশি, এবং তোমরা জানো যে জনসংখ্যাটি আসলে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই না? যেসব দেশগুলো অনেক বেশি ঘনবসতিপূর্ণ, বাংলাদেশের মতো দেশগুলো দেখো, ভারতের মতো দেশগুলো, অনেক ঘনবসতিপূর্ণ দেশগুলোর কিন্তু উন্নয়ন কিন্তু অনেক আস্তে আস্তে হয়ে থাকে, এবং অনেক বেশি
জনসংখ্যা তোমার আয়তনের তুলনায় এটি কিন্তু তোমার জন্য একটা অভিশাপ স্বরূপ, তখন কিন্তু জনসংখ্যার আশীর্বাদ হয়ে দাঁড়ায় না। তো উন্নত দেশগুলোতে যেহেতু শিক্ষার হারটি বেশি, সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হার কিন্তু হ্রাস পেয়েছে। এবং জনসংখ্যা কাঠামো যদি আমরা দেখি যে ভূমিটি কিন্তু কম প্রশস্ত, আমরা এই যে বললাম যে দেখো এটি কিন্তু কম প্রশস্ত, তাই না, চওড়াটি কিন্তু কম, এবং উন্নয়নশীল দেশে কিন্তু চওড়াটি কিন্তু বেশি। দেখেই বোঝা যাচ্ছে যে দেখো যে 0 থেকে 4 বছর বয়স বলো, বা তুমি একদম 85 বছর বয়স্ক মানুষ বলো, অথবা তুমি মাঝ বয়সী 20 থেকে 30 বা 30 থেকে 50-এর মধ্যকার জনসংখ্যা বলো, সব ক্ষেত্রেই দেখো এদের সংখ্যাটি 100 মিলিয়নের কম। পুরুষের ক্ষেত্রেও 100 মিলিয়নের কম, এবং মহিলার ক্ষেত্রেও কি দেখো 100 মিলিয়নের কম, সাধারণত 50 মিলিয়নের কাছাকাছি একটা অবস্থায় রয়েছে। ঠিক আছে, 50 মিলিয়নের কম বেশি একটু হতে পারে। কিন্তু উন্নয়নশীল দেশে সেটি দেখো কত বেশি। উন্নয়নশীল দেশে সেটি কি দেখছো, পুরুষের সংখ্যা 300 মিলিয়নের কাছাকাছি, মহিলার সংখ্যা 300 মিলিয়নের কাছাকাছি। জনসংখ্যা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, আমি এটি যদি বয়সের হিসাবে বলি 0 থেকে 4 বছর বয়স্ক, সেই হিসাবে যদি বলি বা মাঝামাঝিতেও যদি যাই, সব ক্ষেত্রেই ব্যাপারটা মোটামুটি একই রকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি দুইটার তুলনায়। ঠিক আছে, অর্থাৎ উন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু হ্রাস পেয়েছে এবং জনসংখ্যাটি স্থিতিশীল অবস্থায় এসেছে। ঠিক আছে, এবং আমরা যদি প্রশস্ততা দেখি তাহলে উপরের দিকে প্রশস্ততা দেখো কিছুটা, এই যে প্রশস্ততা এই জায়গায় এসে কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না, এই যে এই জায়গাটিতে প্রশস্ততা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং স্ফীত হয়ে উপরের দিকে উঠে গিয়ে কিন্তু আবার শুরু হয়ে গেছে। দেখো আবার কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে মাঝের স্ফীত হয়েছে, উপরে গিয়ে আবার কিন্তু কি হয়েছে, শুরু হয়েছে। এবং উন্নত দেশসমূহে নারী এবং পুরুষের যে শতকরা বৃদ্ধির হারে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। দেখো যে নারী এবং পুরুষ, এই পুরুষের সংখ্যা প্রায় সমান সমান এবং এদের শতকরা বৃদ্ধির হারে খুব বেশি কিন্তু পার্থক্য নেই। এবং নির্ভরশীল জনসংখ্যার পরিমাণটি কম। নির্ভরশীল জনসংখ্যা সাধারণত আমরা 60 বছর বা 65 বছরের উপরে আমরা হিসাব করে থাকি। দেখো এখানে 60 বা 65-র উপরে যে জনসংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু কম। অপরদিকে দেখো আমি যদি 60 থেকেও যদি হিসাবটি করি, ঠিক আছে, সেখানে দেখো 60-এও গিয়ে 50 মিলিয়ন, 85-তে গিয়ে সেই সংখ্যাটা আসলে খুব বেশি না, সর্বোচ্চ গেলে 10 মিলিয়নের কাছাকাছি হয়তো যাবে, তারও কম হবে এখানে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি আন্দাজ করে থাকি। অপরদিকে উন্নয়নশীল দেশগুলোতে দেখো যে তোমার নির্ভরশীল জনসংখ্যা কিন্তু অনেক বেশি। এখন নির্ভরশীল জনসংখ্যা যত বেশি হবে তত তোমার সমস্যা একটা দেশের জন্য। নির্ভরশীল যে শুধুমাত্র 65-র উপরে না, আমি তোমাদের আরেকটু একটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে ভুল হয়েছে যে শুধুমাত্র আসলে 65 বছরের উপরে বোঝাচ্ছে বা 60 বছরের উপরে বোঝাচ্ছে তা না, বরঞ্চ এই যে 18 বছরের নিচে যারা জনসংখ্যা বা 18 বা তার নিচে জনসংখ্যা, তাদেরকে আমরা নির্ভরশীল জনসংখ্যার জনগোষ্ঠীর মধ্যে ধরে থাকি। এক্সাক্ট বয়সটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তোমাদেরকে, তো 18-র নিচে আমরা মোটামুটি হিসেব করে থাকি। ঠিক আছে, তো এরা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা। দেখো একদম শিশু যারা বা এই কিশোর যারা, তারা হচ্ছে নির্ভরশীল জনগোষ্ঠী। আবার যারা একটু বয়স বেশি, বয়স্ক, তারা কিন্তু নির্ভরশীল জনগোষ্ঠী। একটা দেশে নির্ভরশীল জনসংখ্যা যত বেশি হবে তত সেই দেশটির উন্নয়নটি মন্থর হয়ে যায়। এবং দেখো উন্নত দেশগুলোতে এই যে দেখো আমরা যে কর্মক্ষম যে জায়গাটি, সেই জায়গাটা আমি একটু সবগুলো মুছে দিই। তো দেখো কর্মক্ষম যে জনসংখ্যার যে জায়গাটি, সেটিতে দেখো অনেক বেশি স্ফীত বা চওড়া, অর্থাৎ সেই সব দেশগুলোতে কর্মক্ষম মানুষ কিন্তু কি বলতো বেশি। এবং কর্মক্ষম মানুষ যেহেতু বেশি, তারা অর্থনীতিতে বেশি অবদান রাখতে পারছে, এবং অর্থনীতিতে যেহেতু তারা বেশি অবদান রাখতে পারছে, এবং অপরদিকে যেহেতু তাদের হচ্ছে নির্ভরশীল জনসংখ্যাগুলো কম, ঠিক আছে, নির্ভরশীল জনসংখ্যা কম, অপরদিকে তাদের কর্মক্ষম জনসংখ্যা বেশি, তার জন্য তাদের উন্নয়ন কিন্তু অনেক দ্রুত সংগঠিত হচ্ছে। তাহলে বুঝতেই পারছি কিভাবে আসলে উন্নয়নটি সংগঠিত হচ্ছে এবং কেন তারা আসলে উন্নত। এখন আমি তোমাদেরকে হচ্ছে নির্ভরশীল জনসংখ্যার যে জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্য বয়স সীমা সেটি একটু বলে দিই। 0 থেকে যে 18 বছর, 0 থেকে 18 বছর বয়স্ক এবং 65 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে, এটি হচ্ছে একেবারে এক্স্যাক্ট 65 বছরের ঊর্ধ্বে যে বয়স সীমা, সেটিকে আমরা বলে থাকি নির্ভরশীল জনসংখ্যা হিসাবে। এর বাইরে যত জনসংখ্যা, তারা হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা হিসাবে বিবেচনা করে থাকে। অর্থাৎ 18-র উপরে থেকে 65-র নিচে যারা থাকবে তারা সবাই কি বলতো কর্মক্ষম জনসংখ্যা হিসেবে বিবেচ্য হবে। একটা দেশের কর্মক্ষম জনসংখ্যা যত বেশি থাকবে, সেই দেশটি উন্নয়ন করার সম্ভাবনা কিন্তু তত বেশি কি করে বলতো বেড়ে যায়। পরবর্তীতে দেখো আমি উন্নয়নশীল দেশগুলোতে একটু দেখার আমি চেষ্টা করি, উন্নয়নশীল অঞ্চল বা দেশগুলোতে একটু দেখার চেষ্টা করি। তো বিশ্বের উন্নয়নশীল জনসংখ্যার দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধির হার এখনো অনেক বেশি।
ঠিক আছে, উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার যদিও কমছে, তারপরেও এই জনসংখ্যা, আমি বাংলাদেশ কিন্তু একটা উন্নয়নশীল দেশ, অপরদিকে ভারত বলো, চায়না বলো, ঠিক আছে, এরা সবই উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে। তো এই উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার এখনও বেশি, বর্তমানে কমছে, আগের থেকে কমছে, কিন্তু এটিও আসলে উন্নত দেশের তুলনায় আসলে এখনও অতটা কম না। ঠিক আছে, তো দেখো এইসব দেশসমূহ, উন্নয়নশীল দেশসমূহে কিন্তু মৃত্যু হারটি কমাতে সক্ষম হয়েছে এবং জন্মহার কিন্তু সেই হারে কমেনি। মৃত্যুহার কমেছে কিন্তু জন্মহার কিন্তু আগের মতোই আছে বা অনেকটা এখনো বৃদ্ধি পাচ্ছে। তো জন্মহার যদি সেই আগের মতো আছে বা অনেকটা তার কাছাকাছি থাকে, তাহলে জনসংখ্যা তো অবশ্যই বাড়বে এবং তাই কিন্তু হচ্ছে। এবং যার ফলে দেখো 65 বছরের ঊর্ধ্বে জনসংখ্যা কিন্তু অনেক বেশি। কত দেখো, সেখানে সংখ্যা হচ্ছে প্রায় 200 মিলিয়নের কাছাকাছি। আবার এটি হচ্ছে 65 বছরের উপরে আমি যদি হিসাব করি, ঠিক আছে, এই দিক থেকে 65 বছরটা হিসাব করছি, ঠিক আছে। তো আর আমি যদি 18 বছর বয়স্ক যদি হিসাব করি এই জায়গাটিতে, দেখো এদের সংখ্যাটি তো আরও বেশি, 250 মিলিয়নের উপরে পুরুষ মহিলা প্রত্যেকে, ঠিক আছে, পুরুষ মহিলা মিলে তো সেই সংখ্যাটা আরও বেশি হয়ে যাচ্ছে, 500 মিলিয়ন এরকম হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে উন্নয়নশীল দেশসমূহে আসলে এই নির্ভরশীল জনগোষ্ঠী কিন্তু আসলে অনেক বেশি, এবং এই নির্ভরশীল জনগোষ্ঠী অনেক বেশি থাকার কারণে এখানে কর্মক্ষম জনসংখ্যাটি আসলে কম। দেখো এখানে যেরকম দেখেছিলাম উন্নত দেশে যে নির্ভরশীল জনগোষ্ঠী কম কিন্তু কর্মক্ষম জনগোষ্ঠী বেশি, কিন্তু এখানে নির্ভরশীল জনগোষ্ঠী বেশি, কর্মক্ষম জনগোষ্ঠী কিন্তু আসলে কম, যার জন্যে এখানে অনেক আসলে জনসংখ্যা হিসেবে, কর্মক্ষম হিসেবে অনেক থাকার পরও অন্যান্য এই যে নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় এদের সংখ্যা কম বলে, কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কম বলে এইসব দেশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে এবং তাদের ক্ষেত্রে উন্নয়নের যে ধারাটি, সেই উন্নয়নের ধারাটি এখনও অনেক বেশি কিন্তু মন্থর হয়ে রয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটি আসলে কেন সংঘটিত হচ্ছে, ঠিক আছে। তবে একটা ব্যাপার কি, উন্নয়নশীল দেশগুলোতে তুমি যদি জনসংখ্যা পিরামিডটা দেখো, যে এখানে নির্ভরশীল জনসংখ্যার নিচের দিকে যারা আছে এরাও কিন্তু পরবর্তীতে এই কর্মক্ষম জনগোষ্ঠীতে প্রবেশ করবে এবং আশা করা যায় যখন এই যে জনগোষ্ঠীগুলো, অর্থাৎ যারা কি 18 নিচে আছে, তারা যখন এরকম কর্মক্ষম জনগোষ্ঠীতে প্রবেশ করবে তখন উন্নয়নের ধারাটি কিন্তু বৃদ্ধি পাবে উন্নয়নশীল দেশসমূহগুলোতে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কেন আসলে উন্নত দেশগুলো দ্রুত উন্নতি করছে এবং কেন আসলে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের ধারাটি কমে আছে বা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে, বুঝতে পারছো। দেখো জনসংখ্যার কাঠামো দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই দুটো অঞ্চলের যে পার্থক্য, জনসংখ্যা বৃদ্ধির ধারার যে পার্থক্য, জনসংখ্যার প্রকৃতির যে পার্থক্য, সেটি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা, তাই না? তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেন আসলে আমরা উন্নয়নশীল দেশগুলো এত তাড়াতাড়ি উন্নয়ন করতে পারছে, উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নটা আসলে একটু কম হচ্ছে। তো দেখো বন্ধুরা, একটা ব্যাপার, এই জায়গাটিতে একটা ভারসাম্য থাকতে হবে। তোমার নির্ভরশীল জনসংখ্যাটি যে নিচের দিকে যারা আছে, অর্থাৎ 18 নিচে, এই জনসংখ্যাটি যদি অনেক বেশি কম হয়, তাহলে তুমি ভবিষ্যতে তোমার যে দেশে কাজ করার জন্য যে কর্মক্ষম জনসংখ্যা, সেটা কিন্তু তুমি পাবে না খুব বেশি। তখন তোমাকে বাইরে থেকে, দেশের উন্নয়ন কাজের জন্য বাইরে থেকে মানুষ আনতে হবে, তার মানে তোমার দেশের মুদ্রাগুলো অন্য দেশে চলে যাবে। তাই এটার ভিতরে একটা ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ তোমার এই নিচের দিকে যে নির্ভরশীল জনগোষ্ঠী, সেটাও যাতে একদম কমে না যায়, আবার খুব বেড়ে গেলেও ঝামেলা, খুব কমে গেলেও কিন্তু ঝামেলা, এই সবগুলোই কিন্তু ঝামেলা, ঠিক আছে। যেমন জাপানে বর্তমানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গেছে, তারা কিন্তু চেষ্টা করছে জনসংখ্যা বৃদ্ধির হারটি বাড়ানোর জন্য। অপরদিকে বাংলাদেশের মতো দেশ দেখো, তারা চেষ্টা করছে কি জনসংখ্যা বৃদ্ধির হার আরো কমাতে, কারণ বাংলাদেশের জন্য জনসংখ্যা একটা বার্ডেন, একটা বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো দেখো বন্ধুরা, এখন একটা মানচিত্রের মাধ্যমে একটা বোঝার চেষ্টা করব। তো আমাদের বিশ্বে আসলে একটা পেরিফেরি, একটা কোর পেরিফেরি আমরা বলে থাকি, ঠিক আছে। কোর পেরিফেরিটি কি, দেখো বিশ্বের যত উন্নয়ন, সেই উন্নয়নটি আসলে এই মোটামুটি এই অঞ্চলগুলোর ভিতরে হয়ে থাকে, ঠিক আছে। মোটামুটি এই অঞ্চলগুলোর মধ্যে এই উন্নয়নটি আসলে অনেক বেশি সীমাবদ্ধ হয়ে পড়েছে। এটি আসলে আরেকটি, এই যে নিচের এই দিকটি এগুলোর মধ্যে আসবে। আবার দেখো এখানে দেখো, এই যে আমি অস্ট্রেলিয়া দেখছি, অস্ট্রেলিয়ার এই অঞ্চলগুলো অনেক বেশি উন্নত। আবার আমার মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলো অনেক বেশি উন্নত আসলে কি হিসাবে, এখানে দেখো কতগুলো সংখ্যা দেওয়া আছে। আমি মাথাপিছু আয়ের ভিত্তিতে তোমাদেরকে এই মানচিত্রটি দেখাচ্ছি। তো মাথাপিছু আয়ের ভিত্তিতে যদি দেখো, সবচেয়ে বেশি দেখো আমেরিকা, কানাডা, এদের মাথাপিছু আয় কিন্তু অনেক বেশি, তাই না? আবার ইউরোপের এই অংশগুলোতে মাথাপিছু আয় অনেক বেশি। অপরদিকে
এই সব জায়গাগুলোতে কিন্তু আমরা জনসংখ্যা কিন্তু কম দেখতে পারি, জনসংখ্যা ঘনত্ব বলো, জনসংখ্যা বৃদ্ধির হার বলো, কম দেখতে পারি। তাদের কর্মক্ষম জনগোষ্ঠী বেশি, কিন্তু তাদের জনসংখ্যা বৃদ্ধির হারও কম না, বৃদ্ধির হারও কম। এই জন্য তাদের জনসংখ্যা একটা কাম্য জনসংখ্যা, বা অর্থাৎ দেশের জন্য যারা মঙ্গলজনক এরকম একটা অবস্থায় আছে, যার জন্য এইসব দেশগুলোতে কিন্তু উন্নয়ন সংঘটিত হচ্ছে। অপরদিকে তুমি যদি ইউরোপ, তুমি যদি আফ্রিকার এসব দেশগুলো দেখো, সেখানে মাথা পিছু আয় অনেক কম, একদম খালি জায়গাগুলোতে আসলে ডেটা পাওয়া যায়নি বা ডেটা নেওয়া হয়নি বলে আছে, কিন্তু একেবারে যেসব জায়গাগুলো দেখো হলুদ হয়ে আছে, এইসব জায়গাগুলোতে কিন্তু উন্নয়নের মাথা পিছু আয় কিন্তু অনেক কম, কিন্তু এখানে দেখবে জনসংখ্যা কিন্তু অনেক বেশি। জানি ভারতের জায়গাটিতে যদি আসো, ভারতে কিন্তু অনেক জনসংখ্যা, কিন্তু সেখানে মাথা পিছু আয় কিন্তু খুব কম। বাংলাদেশে দেখো জনসংখ্যা অনেক বেশি, মাথা পিছু আয় খুব কম। তার কারণ কি? এগুলো উন্নয়নশীল দেশে পড়েছে, এইসব দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কম, অপরদিকে নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যাটি কিন্তু বেশি। এবং পৃথিবীতে এমন একটা সমস্যা হয়ে গেছে যে এই যে কোর পেরিফেরির কথা তোমাকে যে বললাম, এই কোর পেরিফেরির মধ্যে উন্নয়ন কার্যগুলো সংগঠিত হচ্ছে এতভাবে, এই জন্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে হচ্ছে এইসব দেশগুলোর একটা বড় একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে। তুমি দেখো যে আমেরিকার এই অঞ্চলগুলোর কথা যদি আমি বলি, বা কানাডার এই অঞ্চলগুলোর কথা যদি বলি, দেখো আমেরিকা একদম গাঢ় নীল হয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ তাদের মাথা পিছু অনেক বেশি। এই দেশের সাথে আফ্রিকার এইখানে হলুদ হয়ে আছে যে দেশটি, সেই দেশটির পার্থক্য কত বুঝতে পারছো? তাহলে দেখো দুটো দেশের মধ্যকার একই বিশ্বে তারা আছে, একই বিশ্ব বলতে একই পৃথিবীতে দুটো দেশ, কিন্তু উন্নয়নের দিক থেকে কত পিছিয়ে। এবং এই পিছিয়ে থাকার জন্য দুটো জায়গায় জীবনযাত্রার মান থেকে শুরু করে শিক্ষার সুযোগ বলো, চিকিৎসার সুযোগ বলো, বাসস্থান, সব কিছুতে অনেক বেশি সমস্যা। আফ্রিকাতে এখনও অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অপরদিকে আমেরিকা বা উন্নত এইসব দেশগুলোতে অনেক মানুষ অনেক খাদ্যের অপচয় করছে। তো আমাদের এই উন্নয়নটি আসলে পুরো বিশ্বজুড়ে সামঞ্জস্যভাবে বা সমানভাবে হওয়াটি আসলে খুব বেশি প্রয়োজন। এটি যদি না হয় তাহলে বিশ্বে আসলে অনেক ধরনের সমস্যা ভবিষ্যতে দেখতে পারবে। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, এটি আসলে কি সমস্যাটি করছে, এই কোর পেরিফেরিতে উন্নয়নের ফলে কি সমস্যাটি হচ্ছে, বা জনসংখ্যা উন্নয়নশীল দেশগুলোতে বেশি, সেটি আসলে কি সমস্যাটি করছে। তো আমরা সাম্প্রতিক যে মহামারী, কোভিড মহামারীর কথা যদি আমরা বলি, সেই কোভিড মহামারীতে আমরা দেখছি যে আমরা টিকার একটা প্রচণ্ড সংকট, ভ্যাকসিনের একটা প্রচণ্ড সংকট আমরা দেখতে পাচ্ছি। এই ইউরোপ বা উন্নত দেশগুলোতে, এই আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে ইউরোপের উন্নত দেশগুলোতে ভ্যাকসিনেশনের হার অনেক বেশি, তারা অনেক ভ্যাকসিন পেয়ে গেছে, তারা দ্বিতীয় ডোজ পেয়ে তারা তৃতীয় বুস্টার ডোজের দিকে আগাচ্ছে। অপরদিকে এরকম আফ্রিকার মতো দেশ বা আমাদের এশিয়ার যে গরিব দেশগুলো রয়েছে, এমনকি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, তারা কিন্তু 16 কোটির মধ্যে খুব অল্প সংখ্যকই, 16 কোটি বলো বা 17 কোটি বলো, বাংলাদেশের জনসংখ্যা যাই বলো না কেন, সেক্ষেত্রে খুব অল্প সংখ্যকই টিকা নিতে পেরেছে। কারণ দেখো যে পুরো বাংলাদেশের অল্প জায়গার ভিতরে এত জনসংখ্যা। অপরদিকে ইউরোপে দেখা গেছে সবগুলো দেশ মিলেও জনসংখ্যা আসলে অনেক কম, তার জন্য তাদের সেখানে টিকাদান করা সম্ভব হচ্ছে, এবং তারা দেখো টিকা তারাই উৎপাদন করছে, তারাই নিজেদের ভিতরে আবার মজুত করে রাখছে। এটির ফলে বিশ্বব্যাপী টিকার একটা যে সুষম বন্টন, সেটি কিন্তু হচ্ছে না, এবং যার ফলে একটা পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছে। তাহলে দেখো এই যে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর মধ্যে সামঞ্জস্য হচ্ছে না, সেটি কিন্তু হওয়াটা আসলে খুবই দুঃখজনক। এবং এইটি থেকে যদি আমরা উঠতে চাই, তাহলে পৃথিবীর যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে বা অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, তাদের উচিত হবে তাদের জনসংখ্যা একটা লাগাম টানা এবং জনসংখ্যা বৃদ্ধির হারটি আরও কমানো, এবং একটা কাম্য জনসংখ্যায় নিয়ে আসা, যাতে উন্নয়নটি সেসব দেশে একটা যথাযথভাবে হতে পারে। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি পুরো ভিডিও জুড়ে জনসংখ্যার যে উন্নয়নশীল এবং উন্নত দেশে যে পরিবর্তনের ধারা, সেই উন্নত এবং উন্নয়নশীল দেশে পরিবর্তনের ধারাটি এবং দেখানোর চেষ্টা করলাম যে এই ধারাটিতে আসলে একটা সামঞ্জস্য রাখা, উন্নত দেশগুলোর সাথে অনুন্নত উন্নয়নশীল দেশে যে একটা অসামঞ্জস্য আছে, সেটি দূর করা যে কত বেশি প্রয়োজন, সেটি কিন্তু দেখানো তোমাদেরকে চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।